গত পর্বে আমরা কন্ট্যাক্ট ফ্রম যে 70 যে পপ আপ উইন্ডোর মাধ্যমে আমরা ডিসপ্লে করানোর কাজটি শেষ করেছি এবং পূর্বে আমরা আমাদের মেনুটিকে ডিসপ্লে করিয়েছিলাম। তারা যদি পূর্বের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে আসুন এবং এখানে দেখছেন যে সেভ অ্যাপ বাটন এবং মাল্টি ল্যাঙ্গুয়েজ, এগুলো আমরা পরবর্তীতে দেখব যেহেতু আমাদের ওয়েবসাইটে এখনো আমরা কোনো কন্টেন্ট এখনো ডিসপ্লে করাতে পারিনি। তো এ পর্যায়ে আমরা আমাদের কাস্টম হেডারে আমাদের যে দ্বিতীয় রোটি আছে এই রোটে আজকে আমরা দেখব আমাদের যে ব্র্যান্ডিং লোগো এটিকে আমরা কিভাবে ডিসপ্লে করাতে পারি। আমরা সাধারণত আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স এবং কাস্টমাইজ এই সেকশন থেকে আমরা থিমকে আমরা কাস্টমাইজ করতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইট আইডেন্টিফাই নামের একটি অপশন দেখাচ্ছে। তো এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে আপনি দেখছেন সিলেক্ট লোগো। তো এখানে যদি আমরা ক্লিক করি তো দেখতে পাচ্ছেন যে আমাদের লোগোকে সিলেক্ট করার জন্য একটি অপশন চলে এসেছে। এখান থেকে যদি আমরা যে লোগোটিকে আমরা সিলেক্ট করব সেটি এখানে ইনসার্ট হয়ে যাবে। তো আমরা যদি এখানে একটি লোগোকে ইনসার্ট করি, আমরা যেহেতু আমাদের লোগোকে আমরা এখানে ইনসার্ট করেছি কিন্তু আমরা ফ্রন্ট এন্ডে আমরা এটিকে ডিসপ্লে দেখতে পাচ্ছি না। এখানে ব্যাক এন্ডে যে কোডগুলির মাধ্যমে আমরা লোগোকে ডিসপ্লে করাতে পারি আসলে সে কোডগুলো এখনো আমরা লিখিনি। শুরুতে আমরা এমন ভাবে করতে চাই যে ইউজার যদি তার ওয়েবসাইটে লোগো সেট না করে তো সেক্ষেত্রে ডিফল্ট ভাবেই আমাদের যে সাইট নেমটি আছে সেই নেমটি এখানে ডিসপ্লে হয়ে যাবে। পরবর্তীতে ইউজার যখন তার ওয়েবসাইটে এসে তার ব্র্যান্ডিং লোগোকে সেট করবে তখন লোগো ডিসপ্লে হবে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো এখন আমরা এটিকে পাবলিশ রাখছি। তো আমরা যদি আমাদের সাইটটিকে রিফ্রেশ করি তো আমরা এখানে কোনো লোগো দেখতে পাচ্ছি না। তো আমরা আমাদের কাস্টম হেডার টেমপ্লেটে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধু লোগো টেক্সটটি আছে, এই টেক্সটটি আমরা মূলত ডিসপ্লে দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের যে লোগো ডিসপ্লে করার যে পিএসপি কোডগুলো আমাদের আছে, আমরা এই কোডগুলো ক্লড এআই এর মাধ্যমে আমরা কিভাবে প্রম্পট লিখে আমরা কোড জেনারেট করে সেই কোডগুলো আমরা আমাদের এক্সিস্টিং এইচটিএমএল অথবা আমাদের পিএসপি ফাইলের ভিতরে আমরা ইনক্লুড করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা দেখব। তো শুরুতে আমি একটি প্রম্পট লিখেছি, হাউ টু ডিসপ্লে ওয়ার্ডপ্রেস লোগো ইন মাই কাস্টম হেডার টেমপ্লেট, ইফ দ্য লোগো ইজ নট সেট দেন ডিসপ্লে সাইট। তো লোগো যদি সেট করা না থাকে তো সেই ক্ষেত্রে আমাদের সাইট নেমটি আমরা ডিফল্ট ভাবে যাতে দেখতে পাই সেই ভাবে আমাদেরকে কোড লিখে দিন। তো এখানে একটি কোড লিখে দিয়েছে। আমরা ক্লড এআই বা বিভিন্ন এআই এজেন্টকে আমরা একটি প্রম্পট লিখে দিলাম আর সেই এআই কোড জেনারেট করে দিল এবং এখান থেকে আমরা কপি করে আমাদের সাইটের ভিতর পেস্ট করে দিলাম। আসলে বিষয়টি এরকম না, আগে আপনাকে কোড সম্বন্ধে আপনার আগে থেকে অভিজ্ঞতা থাকতে হবে। এখানে যেমন ধরেন এখানে লেখা আছে হ্যাজ কাস্টম লোগো, যদি কাস্টম লোগো থাকে তো সেক্ষেত্রে আমাদের কাস্টম লোগোকে ডিসপ্লে করাও, আর যদি এলস মানে যদি কাস্টম লোগো না থাকে তো সেক্ষেত্রে ইফ ইজ ফ্রন্ট পেজ ইজ হোম, যদি এটি ফ্রন্ট পেজ হয় বা অথবা হোম পেজ হয় সেক্ষেত্রে ব্লগ ইনফো টাইটেল এটিকে দেখাতে বলা হচ্ছে। আদারওয়াইজ এখানে আপনার যদি ফ্রন্ট পেজও না হয় কাস্টম লোগো সেট করা না থাকে সেক্ষেত্রে এটিকে ব্লগ ইনফো নেম এইভাবে ডিসপ্লে করানোর জন্য এখানে বলা হচ্ছে। তো আমাদের এত কিছু কোড প্রয়োজন নেই। এখানে আবার আপনি দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন এখানে ডিসপ্লে করানোর জন্য ইকো করা হয়েছে। তো আমরা এখানে স্ক্রল ডাউন করলে আমরা আরো দেখতে পাবো যে ফাংশন অ্যাট দেম সাপোর্ট। আরেকটি বিষয় এখানে যখন আপনি দেখতে পাচ্ছেন যে সাইট আইডেন্টিফায়ার ভিতরে আমাদের লোগোকে সেট করার জন্য যে একটি বাটন, এই বাটনটি আমরা পূর্বের ভিডিওতে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাট দেম সাপোর্ট কাস্টম লোগো, এই কোডগুলোকে আপনাকে অবশ্যই আপনার ফাংশন ডট পিএসপি ফাইলে লিখতে হবে। তো এগুলো আমরা পূর্বে দেখেছিলাম, সে কারণে আমরা এই বিষয় নিয়ে এখন আর আলোচনা করছি না। তো এখন আমরা আমাদের যে ক্লড এআই এর যে কোডগুলো আছে আমরা এটিকে এখন আপাতত আমরা এখান থেকে কপি করছি এবং আমাদের যে লোগো এবং এর ভিতরে আমরা এটিকে পেস্ট করছি। তো এখানে লক্ষ্য করুন আমরা কিভাবে আমাদের ক্লড এআই জেনারেট কোডগুলো আমরা আমাদের নিজেদের মতো করে আমরা আমাদের ফাইলে পেস্ট করতে পারি। তো এখানে এই ডিবের আমরা একটি ক্লাস নিয়েছি ব্র্যান্ডিং, এখানে আবার একটি ডিব নেওয়া হয়েছে সাইট ব্র্যান্ডিং। এটি অযথা আমাদের দুটি ডিপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে আমাদের এই ডিপ এন্ডিং ট্যাগে আমরা এখান থেকে ডিলিট করছি এবং এটিকে ডিলিট করছি। অতঃপর এখানে আমাদের ইফ হ্যাজ লোগো ঠিক আছে, যদি কাস্টম লোগো থাকে তাহলে দেখাও, এবং এলস এখানে আমাদের ইফ ইজ ফ্রন্ট পেজ এগুলো আমাদের প্রয়োজন নেই। এখানে আমাদের সব ক্ষেত্রেই আমরা আমাদের লোগো না থাকলে আমরা সব পেজেই আমরা আমাদের সাইট নেমকে আমরা এখানে দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এগুলো সব এখান থেকে ডিলিট করে দিচ্ছি। শুধু এই কোডটুকু রাখছি। এখানে আমরা ইফ হ্যাজ কাস্টম লোগো দ্য কাস্টম লোগো
এলস যদি কাস্টম লোগো না থাকে সেক্ষেত্রে আমাদেরকে সাইট টাইটেলটি আমরা এখানে ডিসপ্লে করিয়েছি। সিম্পল, আমাদের অত কোডের কোনো প্রয়োজন নাই। সেভ। এখন যদি আমরা আমাদের সাইটে এসে আমরা রিফ্রেশ করি, তো আমরা দেখছি আমাদের লোগোটি নির্দিষ্ট একটি উইথ হাইট দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা আমাদের হেডার টেমপ্লেটে ফিরে আসছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্র্যান্ড যে ক্লাসটি আমরা নিয়েছিলাম, এই ক্লাসের নামটি আমরা এখান থেকে কপি করছি এবং আমাদের সিএসএস ফাইল যেটি আছে, এবং এখানে আমরা যদি এখান ইনস্পেক্ট এলিমেন্ট করে আমরা দেখতে চাই, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্র্যান্ডের ভিতরে তারপরে আইএমজি। তো আমরা এইভাবে আমরা যদি করতে চাই, ব্র্যান্ডের ভিতরে আমাদের তার ভিতরে আইএমজি, আমরা দিতে চাই 100% এবং হাইট আমরা দিতে চাই অটো। তো এই পর্যায়ে আমরা সেভ দিয়ে আমাদের ওয়েবসাইটটি যদি আমরা রিফ্রেশ করি, তো আমরা এখন দেখছি যে আমাদের লোগোটি সুন্দরভাবে আমরা ডিসপ্লে দেখতে পাচ্ছি। তো এ পর্যায়ে আমরা দেখব আমাদের ওয়েবসাইটে যদি লোগো সেট না করা থাকে, তো সেক্ষেত্রে আমাদের সাইট টাইটেলটি আমরা ডিসপ্লে ডিফল্ট ভাবেই দেখা যায় কিনা, এটি যদি আমরা দেখতে চাই, তো রিমুভ পাবলিশ, এবং আমাদের সাইটটি যদি আমরা এখন রিফ্রেশ করি, তো আমরা দেখছি যে আমাদের সাইট নেমটি ভিভিডভার্স আমরা এখন দেখতে পাচ্ছি। তো এটিকে আমরা যদি সিএসএস দিয়ে ফিক্স করতে চাই, যেহেতু এটি আমাদের ট্যাগের ভিতরে আসছে, এটি h1 এর ভিতরে আমরা নিয়ে আসতে চাই, h1 সেভ। আমরা যদি আবার রিফ্রেশ করি, তো আমরা দেখছি যে এখন আমাদের সাইট নেমটি h1 ট্যাগে আমরা দেখতে পাচ্ছি। h3 দিলে ভালো হয়, বা h3 রাখছি। এই পর্যায়ে আমাদের লোগোটিকে আমরা আবার যদি সেট করে দিতে চাই, লোগোকে আমরা পাবলিশ, রিফ্রেশ, আমাদের ব্র্যান্ড লোগোটি আমরা ডিসপ্লে দেখতে পাচ্ছি। তো ওয়ার্ডপ্রেস লোগো ডিসপ্লে নিয়ে যদি আপনাদের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডে আর কোনো সংশয় থেকে থাকে, আপনি অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। পরবর্তী এপিসোডে আমরা এখানে একটি সার্চ বার ডিসপ্লে করাতে চাই, এবং সার্চ বারের সাইডে একটি ক্যাটাগরি ট্যাব থাকবে, ড্রপ ডাউন ট্যাব। ইউজার চাইলে তার নির্দিষ্ট পণ্যটি সার্চ বারে লিখে সার্চ করতে পারে, অথবা ক্যাটাগরির মাধ্যমে ক্লিক করে তার নির্দিষ্ট ক্যাটাগরিটি সিলেক্ট করে দিলে এখানে সিলেক্ট হয়ে যাবে। তো এই ধরনের আমরা একটি সার্চ বার এখানে ডিসপ্লে করাতে চাই, লং সার্চ বার। তো আগামী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়েই আজ এখানেই রাখছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।